আজ এই শিশু করিতেছে হিসু, কালই খেলাইবে দন্ত। হঠাৎ করে ব্রাত্যদার ফোন, তুমি কি করলে? আচ্ছা, তুমি কি সর্বনাশ করলে? তুমি তো ব্লান্ডার করে দিলে, তুমি তো মার্ডার করলে সব, তুমি ওকে হ্যাঁ বলে দিলে। আমি তোমায় দেখি নাও। পরমদা এসে ভালো লাগছে, এই যে তুই বিখ্যাত হয়ে গেলি। দুটো সমস্যা হবে, একটা আনন্দে আর একটা গ্লানি। আনন্দের কি, কোনো জায়গায় লাইনে দাঁড়াতে হবে না, আপনি এসছেন আসুন বলে তোকে এগিয়ে থেকে ধাক্কা মেরে। কারণ গ্লানির কোনটা, এই যে ধর পুরুষ শাসিত এই যে একটা সমাজ, যারা সমান অধিকারের কথা বলছে কিন্তু জীবনে আনন্দ নেওয়ার জন্য ল্যাম্পপোস্টের ধারে তল পেটে ব্যথা হলে এই চেন খুলে দাঁড়িয়ে পড়ছে, দেখবি সেটি বন্ধ হয়ে গেছে, লোকজন এসে উঁকি মারছে। আমার খুব কষ্টের রোজগারের গাড়ি বাড়ি আমায় বেচতে হয়েছে। এই 5 বছরের মধ্যে আমি কাজ করেছিলাম, আমি কাউন্ট করছিলাম একদিন, মোট 50 দিন। 5 বছরে 50 দিন, মোট 50 দিন। আমাকে যদি কেউ ঘুরিয়ে চড় মারে আমার একটা প্রবৃত্তি আসবে, এটা আমার বায়োলজিক্যাল জিনিস। শাসক দলের রোষে আমি পড়ে যাব, তাহলে আমারও ডাল ভাত বন্ধ হয়ে যাবে, তাই অন্যায় হচ্ছে দেখে অনেকেই চোখ বন্ধ করেছিলেন, আমি তাতে দোষ। সেই প্রবৃত্তিটা কোথাও গিয়ে একটা হিংসার দিকে ঠেলে দেয় মানুষ। কোভিড চলছিল, মানুষকে চাল ডাল দিতে গেছিলাম একটু, আমার ছিল এটা অপরাধ, মানুষকে কেন খেতে দেবো? আঙুল তুলে বলেছিল মানুষ খেতে পাবে কি পাবে না তৃণমূল ঠিক করবে, চাল ফোট বলে থাপ্পড়। আপনি ভোটে জিতেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আপনি একটা দপ্তরেরও দায়িত্ব পেতে চলেছেন। যদি আপনার হাতে সেই ক্ষমতাটা আসে, আপনি কি দেখে নেবেন? নমস্কার, আজকাল ডটিনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নির্বাচন পর্বে দীর্ঘ অনেকটা সময় ধরে আমরা বিভিন্ন মানুষদের সঙ্গে ছিলাম এই পডকাস্টে, তারা অতিথি হিসেবে ছিলেন। আজকে নির্বাচন পর্ব যখন মিটে গেছে, আজকে আমাদের অতিথি অভিনেতা এবং শিবপুরের নবনির্বাচিত বিধায়ক, নাকি শিবপুরের নবনির্বাচিত বিধায়ক এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। কোন পরিচয়টা আগে দেয়া আপনি ঠিক মনে করবেন? শিবপুরের ছেলে রুদ্রনীল ঘোষ। শিবপুরের ছেলে রুদ্রনীল ঘোষ। আমরা সাধারণত এই অনুষ্ঠানটায় একটু আগে একটা ভূমিকা করার চেষ্টা করি, একটা আতুরটাকে জানার চেষ্টা করি, যেখানে একজন মানুষের জন্ম, সেই জন্ম এবং তার চারপাশটা তাকে গড়ে তোলে ছোটবেলা থেকে। একজন অভিনেতা হিসেবে, একজন পেশাদার অভিনেতা হিসেবে আপনার লড়াইয়ের গল্প, আপনার লড়াইয়ের কথা আমরা অনেক শুনেছি, কিন্তু এই যে অভিনেতা হওয়ার যে, এটাকে কিছুটা পোকা নড়ার মতোই বলা যায়, যে স্থায়ী উপার্জনের জায়গা নেই, নিশ্চয়তা নেই, কিন্তু আপনি অভিনেতা হতে চাইলেন। অভিনেতা কেন হতে চাইলেন সেই সময় আপনি? আমার বাড়িতে বাবা এবং মা দুজনেই শিক্ষক ছিলেন। মা গানের মানুষ ছিলেন, তার সঙ্গে বাবা পেন্টিং, ছবি আঁকার মানুষ। আমার এখনো পর্যন্ত আর কি অভিনয়ের থেকে বেশি বা প্রায় সমান ছবি আঁকার বিষয়ের পুরস্কার বা অ্যাওয়ার্ড, বহু ধরনের অ্যাওয়ার্ড সেটা রয়েছে। ছবি আঁকতে আঁকতেই যখন আমি মানুষের চেহারা আঁকা শুরু করলাম, তখন বাবা বরাবর মানে সেগুলোকে কেটে 0 বলে দিতেন, মার্কস দেওয়ার মতো। আমি জিজ্ঞেস করতাম কেন? বাবা বলতেন যে চোখটা মিলছে না। মানুষের শরীরের অভিব্যক্তির সব থেকে বড় দর্পণ হচ্ছে তার চোখ। সে সব লুকোতে পারে, চোখটা লুকোতে পারে না, কোট আনকোট ক্রিমিনালরা ছাড়া, যারা সংখ্যায় পৃথিবীতে অত্যন্ত কম। মানে ছোটখাটো যারা মিথ্যে কথা বলে, ঘুম থেকে উঠতে কেন দেরি হলো বা বাড়ি ফিরতে কেন দেরি হলো, আমি এই মিথ্যের কথা বলছি না, এগুলোর মধ্যে অনেক মিষ্টত্ব আছে, বাট চোখ সেই কথাটা বলে দেয়। এমনি চোখ নিয়ে পড়তে গিয়ে মানুষকে স্টাডি করা শুরু করলাম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ওঠা বসা, তার তাকানো। এটা করতে করতে যে পৃথিবীর একমাত্র প্রাণী যে তার নিজের স্বজাতিকে মিথ্যে কথা বলে, সে একমাত্র হলো মানুষ, এই সহজ তত্ত্বটা অন্যরকম ভাবে চোখের সামনে, অর্থাৎ যা দেখছি, যা শুনছি, তা সত্যি নাও হতে পারে। এতটাই ইন্টারেস্টিং এই হিউম্যান বিং বা মানুষ। এবার ছোটবেলা থেকে তাকে ফলো করতে করতে একজন মানুষ কি করে অনেকজন মানুষ হয়ে যেতে পারে, সেই দিকে ঝোঁকটা উঠলো। বাড়িতে নাট্যচর্চা ছিল, পাড়ার নাটক, আমাদের এই হাওড়া, আমাদের এই শিবপুরে একটা অদ্ভুত নেচাত্ব রয়েছে। একদিকে যেমন রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে, পাড়ার নাটক হচ্ছে, সেই মাঠের পাশেই বা সেই হলের পাশেই কারখানার মেশিনের শব্দ ঘটছে, লেদ মেশিন কাটা হচ্ছে। তো খুব অদ্ভুত একটা মিষ্টত্ব রয়েছে। ঠিক তেমনই মানে একদিকে কলকারখানা আর একদিকে শিল্প, ডিপার্টমেন্ট হিসেবে দুটোকে আলাদা করে দেওয়া যায়, কিন্তু হাওড়ার মাটিতে এই দুটো এক। আর তার সঙ্গে সঙ্গে যদি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটাকে নিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যায় যে আমাদের এই হাওড়া
তথা শিবপুর বা জগাছ, আমি যে বাড়িতে বসে রয়েছি, আমাদের এখানে প্রত্যেক মানুষের বিভিন্ন রাজনৈতিক মত পথ তর্ক বিতর্কের মধ্যে থাকুক না কেন, পুজো আচ্ছা থেকে শুরু করে কোনো সোশ্যাল ওয়ার্ক বা কারুর বিপদ আপদ একসঙ্গে হুড়মুড়িয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে একে অপরের পাশে। তারপর আবার সে সেরে উঠলে তার সঙ্গে তর্ক বিতর্ক চলে, এমন একটা মিষ্টত্ব রয়েছে। তো এহেন একটা ভ্যারাইটি পসরা চরিত্রের, প্রান্তিক চরিত্র, বিভিন্ন বিচিত্র চরিত্র, যেগুলো সিনেমা, থিয়েটার, যাত্রা, ওয়েব সিরিজ সবকটাকে আকর্ষণীয় করে তোলে, সেই চরিত্রের অদ্ভুত একটা সমাহার। তাদের মধ্যেই বেড়ে ওঠা বা তাদেরকে অন্যরকম ভাবে দেখতে শুরু করা, কপি করতে শুরু করা, চোখটা মিলছে কিনা দেখতে শুরু করা, এটা করতে করতে আস্তে আস্তেই ওই পাড়ার নাটক থেকে থিয়েটার দল, পদক্ষেপ, বন্ধু বান্ধব, স্কুল লাইফ থেকে তৈরি করা হাওড়া কেদারনাথ ইনস্টিটিউশন, সেখানে আমি পড়াশোনা করতাম। ক্লাস 8 থেকেই সেই দলের ফরমেশন তৈরি করা। সেই সময় কি আপনার বয়সী সমস্ত বন্ধু বান্ধবরা মিলে এই দলটা তৈরি করলেন? একদম। হ্যাঁ। আর যেহেতু সেই সময় থিয়েটার চর্চাটা আমাদের হাওড়ার কাছে, মধ্যবিত্ত সমাজ, চোখের সামনে বাড়িতে টেলিভিশন, ল্যান্ডলাইন আসছে, একটা খবরের কাগজ যা ঘুরে ঘুরে অন্যদের বাড়িতে গিয়ে 12:30টায় পৌঁছতো, সেই প্রথাটা আস্তে আস্তে সরে দু একটা বাড়িতে খবরের কাগজ, ল্যান্ডলাইন থেকে পেজারে আসা, পেজার থেকে আস্তে আস্তে জিএসএম মোবাইল সেট, পুরনো, ধরো কাটো, ছবি তোলার সিস্টেম নেই, ইনকামিং আউটগোয়িং এর দুটোতেই চার্জ দিতে হতো। পাড়ার ছেলেপুলেরা কেবল লাইনের ব্যবসায় যাচ্ছে, কেউ কেউ ইট বালি পাথর, চাকরি বাকরির অভাব, তার মধ্যেও ঢুকে যাচ্ছে। এই একটা অদ্ভুত যে বদলের সময়, এবং সেখানে নানান ধরনের যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা থেকে যে চরিত্রগুলো উঠে আসা, তা আমাদের নাটকগুলোতে নিজেরাই লিখতাম, করতাম। আমাদের স্কুলের বন্ধু বান্ধব, তারপর বাকি বন্ধু বান্ধব জড়ো হলো, পদক্ষেপ বলে দলটা। এগুলো কিন্তু ওই একটাই হল ছিল, হাওড়ায় 350 বছরের পুরনো রাম ঠাকুরের মন্দির, রামরাজা তলায়, তার পাশে যে পুরনো হল বাণীনিকেতন মঞ্চ, সেখানে আমাদের থিয়েটার চর্চা ছিল। কিন্তু কেউ চাঁদা দিত না থিয়েটার করবার, তাই ঘরের খেয়ে বোনের মোস্তানানো টাইপের নিজেরা তাই করতাম। আর নাট্য চর্চা করে পড়াশোনায় যেহেতু খুব একটা খারাপ ছিলাম না, তার সঙ্গে আবার শিক্ষক পরিবারের ছেলে, জেনারেলি ট্যাক্স এক্সপেকটেশন বেশি হয়ে যায়, তো বা সেটার মধ্যেই এর তার থেকে একটুখানি চাওয়া, যদি না হয় তাই নিজেরা কাজ করতে শুরু করলাম। সেই সময়ের জায়গায় প্রাইভেট কাজের সেলসম্যানের দাবদাহ চলছে, আমিও নাম লেখালাম। মাছের ওষুধ বিক্রি করতাম গ্রামে গ্রামে গিয়ে। আচ্ছা। পিঠে 8 কেজির ব্যাগ থাকতো, ছুটতাম এখান থেকে কোলাঘাট অব্দি, হাওড়া থেকে চলে যেতাম বিজয়গড়ের অফিস ছিল, সেইখান থেকে হাওড়ার বুক দিয়ে পেরিয়ে আসতাম। বাবা মা শিক্ষক, ফলত বাকিরা জিজ্ঞেস করে ছেলে কি করছে। বেকার এই শব্দটা তখন তো পাড়ায় পাড়ায় একটা সাংঘাতিক রকম ছড়ানো যন্ত্রণার একটা শব্দ। সেই সময় তো যে গান হয়েছে, যে গান তৈরি হয়েছে, সেখানেও বিভিন্ন সময় উঠে তাই না, সেই সময় পদক্ষেপের পর মাইলস্টোন বলে আমাদের একটা, যখন কলেজ জীবন, ছাত্র রাজনীতি চলছে, রাজনীতির সঙ্গে যোগাযোগ ছোটবেলা থেকে, মানে হঠাৎ করে বাকি অনেকের মতোই এমনটা নয়, মত পথ পাল্টেছে, কারণ দলগুলো নিজেরই মত এবং পথ পাল্টে ফেলেছে। তো গানের দল করা, তার নাম মাইলস্টোন, আমি, অয়ন, সবুজ, তারা মিলে গান করতাম। ছাত্র রাজনীতি, কঠিন লড়াই, এবং হাওড়া, বেলগাছিয়া, বেলিলিয়াস রোড, টেকিয়াপাড়া, কঠিন জায়গা, কর্কশ মাটি থেকে থেকেই গুলি বন্দুকের শব্দ যে শোনা যেত না এমনটা কিন্তু নয়। সেই সময় ছাত্র রাজনীতি করা, তারপর আস্তে আস্তে সঙ্গে থিয়েটারটাও করা। আর ওই মাছের ওষুধ বিক্রি টিক্রি করে পরিবারে কোনো কিছুই দিতে পারছি না এমনটা। তখনও কি থিয়েটারটাও চলছে একসঙ্গে? হ্যাঁ, রাজনীতি এবং থিয়েটারটা একসঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে। আর এই দুটোই আমাকে খুব অদ্ভুত রকম ভাবে চরিত্র এবং মানুষকে দারুণ ভাবে অনেকটা চেনাতে সাহায্য করেছে। মানুষকে তো পুরোটা চেনা যায় না, অনুধাবন করতে পারেন কিছু জ্যোতিষী, হয়তো চিনতে টিনতে পারেন, এটা তাদের দারুণ একটা ক্ষমতা, হস্তরেখা থেকে চেনেন, বাট আমরা তো সেটা জানি না। ওই মিশে চোখের দিকে তাকিয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার চেষ্টা করতাম। সবসময় সাকসেসফুল হয়েছি এমন নয়, বাট অনেক সময়তেই সাকসেসফুল হতে পেরেছি মানুষ চেনার ক্ষেত্রে। সেইটাই অনেকটা বেশি সম্পৃক্ত করেছে, সমৃদ্ধ করেছে।
গানের ব্যান্ড, সেখান থেকে আমরা মাইলস্টোন বলে পরে একটা দল করেছিলাম, যখন অভিনয়ের পরে হালকা নাম পরিচিতির জায়গায় একটু একটু মানুষ চিনতে শুরু করলো, তখন আমরা অভিনেতা অভিনেত্রী বন্ধুরা, তাদেরও কিন্তু ওই থিয়েটার থেকেই বড় হওয়া। কুইনাইন বলে যে দলটা, কুইনাইন, হ্যাঁ, আমি যিশু, পরমব্রত, সুদীপ্তা, বিদীপ্তা, রজতা বোধা, বেশ কয়েকটা গান সেই সময় খুব সুধা, হ্যাঁ। কিন্তু তার আগে এইখানে যখন থিয়েটারটা চর্চাটা চলছে, আমি আপনার ভেতাড়ু দেখেছি, এবং দেবেশদার সঙ্গে যখন আমি এরকমই একটা সেশনে ছিলাম, দেবেশদা তখন খুব ইন্টারেস্টিংলি বলেছিলেন যে আপনি কিভাবে রাজি হয়েছিলেন ভেতাড়ু করার জন্য। ওই গল্পটা যদি একটু বলে, মানে তখন আপনি কার্যত টেলিভিশনের কাজ ছেড়ে দিয়ে ভেতাড়ু করতে রাজি হলেন, ওই গল্পটা একটু যদি বলেন। থিয়েটারটা আমার কাছে একটা ভয়ঙ্কর রকম ভালোবাসা, মানে আমি এখনো যখন কোনো থিয়েটারের শো দেখতে যাই, আমার খালি মনে তড়াক করে লাফ দিয়ে মঞ্চে উঠে পড়ি, বলি যে তোরটা ভালো হচ্ছে রে দাঁড়া আমি করি। যাই হোক, খুব রাগ হয় তখন, মানে কার উপর রাগ হয় যায় না, কিন্তু বিরাট রেগে যাই মনে হয়। তো সেই ভালো লাগার জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা থিয়েটারের উপর ছিল, আছে এবং থাকবে। যদিও থিয়েটারের এখন অনেক বাবুয়ানা পাল্টেছে, গ্র্যান্ড ফান্ড অনেক কিছু আছে, আমাদের সময়তে সেগুলো ছিল না। তো যাই হোক, দেবেশদা কল করেছিল সম্ভবত 2003-04 এরকম হবে। তো আমার অভিনয় তিনি দেখতেন, দেখে মনে হয়েছিল যে এটা এর বেসিকে কোথায় যেন একটা মঞ্চ বা থিয়েটার লুকিয়ে আছে। তো দেবেশদা ডাকেন, ডেকে পরিষ্কার আমাকে কাছে বলেন যে আমি একটা থিয়েটার নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, থিয়েটার সম্পর্কে কথা এলেই একটা ভালো লাগা তৈরি, যারা থিয়েটার কর্মী আমার তাদের খুব ভালো লাগে। আচ্ছা, কোথাও একটা চোরা শ্রদ্ধা তাদের উপরে সারাক্ষণ থাকে, মানে এমন নয় যে ফিল্ম ফ্রেটার্নিটি যারা রয়েছেন তাদের উপর নেই, থিয়েটারে অনেক কিছু ছাড়তে তো হয়। হ্যাঁ নিশ্চয়ই, যারা ছাড়তে জানে তাদের উপরে শ্রদ্ধাটা কোথাও যেন একটা এমনি এমনি আমার একটা বেশি চলে আসে। তো যাই হোক না কেন, সেই পরিবেশে যাই গিয়ে দেখি প্রচুর ছেলেপুলে রয়েছে, তার মধ্যে আমিও রয়েছি। তখন রুদ্রনীল ঘোষ টেলিভিশনে একটা বিরাট জনপ্রিয় নাম, এবং 1 নম্বর মেজবাড়ি হয়ে গিয়ে, হ্যাঁ ভয়ঙ্কর রকম। তো সেইখানে গিয়ে সেটা নিয়ে এটা কিলো হয়েছিল, এটা কিলো বলাই বেটার। বিভ্রান্তি বা দ্বন্দ্ব বললে ব্যাপারটা না গভীরতা বাড়ে না। দুষ্টু আর শয়তানের মধ্যে যেমন তফাৎ রয়েছে, ঠিক তেমন কেলো বললে আর কি বাঙালিদের কাছে সুন্দরভাবে বোঝানো যায়। দেবেশদা আমাকে বললেন যে 3টে চরিত্র পরিষ্কার, এই নাটক ঠিক আছে, সেখানে তোমায় করতে হবে পুরন্দর ভাট তোমার চরিত্রের নাম, না সরি প্রথমে পুরন্দর ভাট, যে 3টি চরিত্র রয়েছে তার মধ্যে কাহিনী আবর্তিত হচ্ছে তোমাকে নিয়ে। আচ্ছা, এই ঘটনাচক্রে ব্লান্ডার। তার আগে ব্রাত্য বসু আমায় ফোন করেছে, ব্রাত্য এবং দেবেশ তারা উইঙ্কেল টুইঙ্কেল করতো, দুজনের জড়ি সাংঘাতিক রকমের, খুব স্বাভাবিক ক্ষেত্রেই যে কোনো কাজ মানে দুজনেরই একসঙ্গেই কাজ। ব্রাত্য তো বলে শো আমি আমেরিকা যাচ্ছি, নাটক রয়েছে বড় করে, সেটার পাবলিসিটি করবো, 3টে চরিত্র, তুমি মূল। এবার দেবেশদা তাই বললো, ব্রাত্যদা চলে গেছে আমেরিকা। তারপর আমি স্ক্রিপ্ট শুনলাম, আহা ওহ করলাম, রিহার্সাল দেওয়া শুরু করে দিলাম, ঠিক আছে, দারুণ লাগছে, ফ্যাত ফ্যাত সাই সাই ফ্যাতার উড়ে উড়ছে, পুরন্দর ভাট কবিতাই বলছে। তো সেটাই হলো। এবার নবরুণদার লেখা, সেই লেখা ধরন ধারণ সবটাই পুরোটা অন্যরকম, যেন ছুরি চলছে, একদম একদম তীক্ষ্ণতা, বাস্তবতার কঠিন কর্কশ ছুরি। এবার সমস্ত কিছু যখন পেকে গেছে, আমি যখন প্রস্তুত, হঠাৎ করে ব্রাত্যদার ফোন, তুমি কি করলে? আচ্ছা, তুমি কি সর্বনাশ করলে? কেন কি তুমি তো ব্লান্ডার করে দিলে, তুই তো মার্ডার করলে সব। আমি বললাম আমি মানে কেন কি করেছে? তুমি দেবেশের কাছে তুমি হ্যাঁ বলে দিয়ে চলে এলে, তুমি আমায় কমিট করেছো, পোস্টার হোর্ডিং অন্যরকম ভাবে, বিজ্ঞাপন সিনেমার মতো হবে বড় করে, থিয়েটারটাকে বড় করতে হবে, তুমি ওকে হ্যাঁ বলে দিলে। আমি ভাবলাম যে এটা কি, মানে 3টে চরিত্র তুমি মূল, এখানেও 3টে চরিত্র আমি মূল। ও আচ্ছা, এবার তখন আমি বুঝতে পারিনি যে নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়েছে, দুজনের সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বে কোথাও যেন একটা অলিগলি পাকস্থলী ধরেছে। হতেই পারে, ঠিক আছে, থিয়েটার যত ভাঙে তত বড় হয়ে যায়, তো ফলত এতটা ভেঙে গিয়ে বড় হয়ে যাবে তুই জানি না। তো ফলত প্রচুর গাল বন্ধ করেছিলাম, খুব রাগ ব্রাত্যদার আমার উপরে পার্সোনালি, যা শুধুমাত্র এই বিষয়টাকে, ঠিক আছে আমি তোমায় দেখে নেবো, ব্রাত্যদা যেমন আর ওই বিষয়।
মানে তার রাজনৈতিক পথ হ্যান ত্যান, আমি সেগুলোর বাইরে দিয়ে বাইরে গিয়ে আমি একদম নাট্যকার ব্রাত্য বসুর কথাই বলছি। তো যাই হোক, আলটিমেটলি ফ্যাতাড়ু হয় এবং করি। একাডেমিতে প্রায় 1.5 বছর হাউসফুল ছিল, প্রবল জনপ্রিয়তা, ভয়ঙ্কর জনপ্রিয়। এবং নবারুণদা নিজে দেখতে এসেছিলেন, হ্যাঁ রিহার্সালও দেখতে এসেছিলেন, হ্যাঁ, এবং মহাশ্বেতা দেবী, হ্যাঁ তিনি আমাকে এই পুরন্দর বলেই ডাকতেন, মানে ওরকম স্টলওয়ার্ড হ্যাঁ পৃথিবী প্রসিদ্ধ একজন মহিলা, হ্যাঁ তার আশীর্বাদ পাওয়া। হ্যাঁ এবং নবারুণদার লেখা চরিত্রকে নবারুণদা জ্যান্ত দেখে তার ভালো লাগা, হ্যাঁ, এটা কি কম বড় পাওয়া? ঠিক। তো ব্লান্ডার হয়েছিল একদিন যেদিন মৃণাল সেন দেখতে এসেছিলেন। আচ্ছা, হ্যাঁ, এটা কি একাডেমি অফ ফাইন আর্টস? একদম আচ্ছা, ফ্রন্ট রো, মিডলে মৃণাল বাবু ঠিক এইভাবেই বসে, এইভাবেই বসে থাকতেন, এইরকম করে বসে থাকতেন, ঠিক আছে, কালো চশমাটা পরে ওই চুল নিয়ে বসে রয়েছে। তা সেই সময় পুরন্দর ভাট ডায়লগ বলার সময় খুব কুঁকড়ে থাকতো, কিন্তু কবিতা বলার সময় সেটা এরম একটা অদ্ভুত, তার চেহারা ছাপিয়ে যেত সবকিছু, এরকম একটা ক্রস ব্যাগ নিয়ে, আর ভয়ঙ্কর, মানে অ্যাক্রোবেটিক জানতে হবে, এত দৌড়াদৌড়ি করতে। একটা আমার লাইন ছিল, আমার যেটা মনে পড়েছে, বোকা ছেলে পুচু পুচু কোকা কোলা খায়, ডাডা ডাডা বাপ তার পয়সা জোগায়, এটা বলেছি। বলে একবার চোখ ঘোরাতে গিয়ে মনে হলো বোধহয় কাকে যেন একটা চেনা দেখলাম, সাদা পাঞ্জাবি পরে সামনে এইভাবে বসে তারপরে আর একটা রেগে গিয়ে পুরন্দর ভাটে কবিতা এলো, সবাই বাগায় সবাই হাঁ, সকলেরই হবে অন্ত। তারপর আমার আঙুলটা ছিল, আজ এই শিশু করিতেছে হিসু, কালই খেলাইবে দন্ত, বলে আঙুল পুরো দিকে মৃণাল সেনের দিকে, ঠিক আছে। মৃণালবাবু বসেছিলেন, পাটা আস্তে করে নামিয়ে এইরকম করলে, আমার না ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে মঞ্চটা তো আলাদা জায়গা, চোখের সামনে না সব কালো হয়ে গেলে, এরপর কি ডায়লগ ভুলে গেছি, আজ এই শিশু খেলাইছে দন্ত, আমি আঙুল তুলে বলেছি সদ্য মৃণাল সেন, তার দিকে। এবার থরথর করে কাঁপছি, ওদিকে পরিষ্কার আমার নাট্য জগতের আমি গুরু মানি দেবরঞ্জন নাথ, দেবরঞ্জন, তিনি আমি আমরা একসঙ্গে অভিনয় করতাম। দেবেশদা বলে দেবরঞ্জন নাকি আপনার কথাটা বলেছিলেন, হ্যাঁ দেবুদা, তো দেবুদা ফোন করেছিলেন কালকে আর কি, ছাত্র, মানে আমি গর্বিত ভাবে বলি যে হ্যাঁ আমি দেবরঞ্জন নাগের অভিনয়ের ছাত্র। বাকি সবার থেকে জড়ো জড়ো করে করে আমি শিখেছি, খরচদা যেমন আমার আরেকটা শিক্ষক, ঠিক আছে। এমনই আর কি প্রথাগত, যদি শিক্ষায় কোনো জায়গা থেকে কারুর কাছে মানে হাঁটু গেড়ে বসে থাকি, তার নাম দেবরঞ্জন। রমাপ্রসাদ বণিকের সুযোগ্য ছাত্র আর কি দেবরঞ্জন বলতেই হবে। তো এবার দেবুদার দিকে তাকাচ্ছি, দেবুদা এরকম করছে আমাদের দিকে তাকিয়ে, মানে তিনি জানেন যে তার ছাত্র কতটা ঢেড়াতে পারে বা কতটা বাঁচাতে পারে, গুটোতে পারে। এবার আমার চোখ মুখ পরিষ্কার, চরিত্রের বাইরে চলে গেছে, আবার সম্বিত ফিরেছে। তো তারপর যাই হোক, যখন নাটক শেষ হয়েছিল, দেখা করলেন তিনি, আমাদের হাত থেকে বললেন যে চমৎকার, দারুণ, খুব ভালো। তার সঙ্গে কাজ করার সিনেমাতে সুযোগ হয়নি, কিন্তু তার মতো মানুষের থেকে এই বার্তা পাওয়া, এটা অনেক। কারণ মূল্যায়ন করবার যে কোনো কিছুই তাদের কাছে কে কতটা পরিচিত, কে কতটা ঘনিষ্ঠ, তা দিয়ে তো হতো না, ঠিক সেই কালচারটাও সেই সময়তে ছিল না। তো দ্যাট ওয়াজ এ মানে 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 কি বলবো, মানে ভয়ঙ্কর একটা অনুভূতি ছিল ওই সময়। থিয়েটার থেকে গ্রুপ থিয়েটারের যে নিজস্ব ধরন, নিজস্ব স্ট্রাকচার, সেটার বাইরে বেরিয়ে এসে নিয়মিত সিনেমায় অভিনয় করা, তার বা ওয়েব সিরিজ, সেই সময় তো সিনেমায় আমাদের নেওয়া হতো না। হ্যাঁ, ছোট পর্দার ছোট অ্যাক্টর, ছোট পর্দা বড় অ্যাক্টর, এই বলে ছোট পর্দার থিয়েটার থেকে শিখে আসা অভিনেতাদের সামনে যে বড় পর্দার বড় অ্যাক্টররা অভিনয় করতে একটু অস্বস্তি বোধ করতেন, কি জানি কেন, তাদের তৈরি করা এটা শব্দ ছিল। আচ্ছা, তো ফলত তাদের একমাত্র জায়গা ছিল টেলিভিশন, এবং সেই সময় টেলিভিশনের চূড়ান্ত চমৎকার কাজ হতো। হ্যাঁ, দেবরঞ্জন নাগ, খরাজ মুখার্জি, শান্তিলাল মুখার্জি, চন্দন সেন, রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন। কৌশিক একটু নিজের মতো থাকতেন, উনি খুব একটা বেশি বন্ধুত্ব এর মধ্যে যেতেন না, মানে কিন্তু আপনাদের ওই একটা গ্রুপ একটা ছিল সেই সময়, প্রতিভাবান অভিনেতাদের ওই একটা
একটা জোয়ার সেই সময় টেলিভিশনে। ভয়ঙ্কর, ওটাই তাদের থেকে শিখতাম। দে আর মাই টিচার্স, হ্যাঁ। দে অল আর মাই টিচার্স। এবং 1 নম্বর মেজবাড়ি যে সময় হচ্ছে সে সময় প্রায় প্রত্যেক বাড়িতে রাত্রির বেলা শুভাশিস মুখার্জি এত বড় একজন স্টলওয়ার্ড অ্যাক্টর, হ্যাঁ তনিমা সেনের মতো অভিনেত্রী, হ্যাঁ। তার সঙ্গে আমাদের যিশু টিশু বাকি সব বন্ধু বান্ধব শাশ্বততা আমরা অভিনয় করছি, রেগুলার একে অপরের থেকে শিখছি, শেয়ার করছি। আর পরান্দা এসেই বলতেন ভালো লাগছে এই যে তুই বিখ্যাত হয়ে গেলি। দুটো সমস্যা হবে, একটা আনন্দে আর একটা গ্লানি। আনন্দের কি, কোনো জায়গায় লাইনে দাঁড়াতে হবে না, আপনি এসছেন আসুন বলে তোকে এগিয়ে থেকে ধাক্কা মেরে। কারণ গ্লানির কোনটা, এই যে ধর পুরুষ শাসিত এই যে একটা সমাজ, যারা সমান অধিকারের কথা বলছে কিন্তু জীবনে আনন্দ নেওয়ার জন্য ল্যাম্পপোস্টের ধারে তল পেটে ব্যথা হলে এই চেন খুলে দাঁড়িয়ে পড়ছে, দেখবি সেটি বন্ধ হয়ে গেছে, লোকজন এসে উঁকি মারছে। তো মানে লিভিং লেজেন্ড আমাদের কাছে, হ্যাঁ, একদম। এখনো বন্ধু লোকটা একদম। সো এই সৌভাগ্য মানে আমাদের ব্যাচটাই পেয়েছি, বাকিদের কম হয়েছে। একদম একদম ঠিক আছে, কারণ মানে আমি আমার লাবণী সরকার, হ্যাঁ এত মানে সাবিত্রী চট্টোপাধ্যায়, তার সঙ্গে কাজ করার সুযোগ, তার সঙ্গে বন্ধুত্বের মতো সম্পর্ক, এই সৌভাগ্য আশিস তো কম মানুষের ক্ষেত্রে ঘটে। যে কয়েকজনের হয়েছে তার মধ্যে আমি একজন। সুপ্রিয়া দেবীর সঙ্গে আলাপ ছিল, কিন্তু সেইভাবে বন্ধুত্বের মেজাজে উনি থাকতেন না, রেসপেক্টের জায়গাটায় থাকতেন। যেটা মনে থাকে যে আমি মুন্দি আমাকে একটা স্কার্ফ দিয়েছিলেন মুনমুন সেন, তখন সুচিত্রা সেন বেঁচে। আমাকে বলেছিলেন আমার বাবার স্কার্ফ এটা, মা তোমার অভিনয় দেখে পছন্দ করে এই স্কার্ফটা তোমায় দিতে বলেছিলেন। সেটা আছে। আচ্ছা, তো নাসিরুদ্দিন শাহের দেওয়া জ্যাকেটটাও আছে এখন, সম্ভবত বিশার বাড়িতে, বিশা কালকে টেক্সট করেছিল। তো এগুলো ভালো লাগে, এগুলোকে তো দায়িত্ববোধ। আর সব থেকে ভয় পেয়ে গেছিলাম একদিন, ভয় পাওয়াটা তো আমি বলবোই, একদম যখন 1 নম্বর মেশবাড়ির সময় অভিনয়টা করছি, সেই সময় উত্তম মঞ্চে হাজরা, সেখানে একজন স্থূলকায় ভদ্রলোককে মঞ্চের পাশে দেখেছি চেয়ারে বসে রয়েছেন, মাথা নিচু করে, খালি মনে হচ্ছে চিনি চিনি, আচ্ছা মাথা নিচু করে বসে, চশমা পরে, গোলগাল চেয়ার। আমি সামনে গিয়ে আমার হাড় হিম হয়ে গেছিল। উত্তম কুমার যার সঙ্গে অভিনয় করতে ভয় পেতেন, তার নাম তরুণ কুমার, তার ভাই। আমার দিকে এরকম করে দেখলেন, এগুলো একটু গোল গোল করে বলো, তোমার ন্যাচারাল অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। কি বলছেন? হ্যাঁ, ন্যাচারাল অ্যাক্টিং এর মানে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানের কাজ করতেন, মানে তাদের একজন। তো এই পাওয়াগুলো তো যে কোনো পুরস্কার তার থেকে বড়, আর যে কোনো শিক্ষার থেকে অনেক বড় একটা আশীর্বাদ। টেলিভিশনের কাজ করতে করতে বা যে ধরনের চরিত্র করতে করতে কোথাও গিয়ে কি একটা স্টিরিওটাইপ হয়ে যাওয়ার, যেটা উৎপল দত্ত বলেছিলেন, যে বহু সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন যে সিনেমা করতে তার আর একটা সময়ের পর গিয়ে আর ভাল লাগে না, কারণ তাকে একই ধরনের চরিত্র দেওয়া হয়। এবং রেডিওর যে সাক্ষাৎকারটা আছে, বিখ্যাত সাক্ষাৎকারটা, সেখানে তিনি বলছেন যে আমাকে একই ধরনের চরিত্র দেওয়া হয়, সংলাপগুলো একটু এদিক ওদিক করে দেওয়া হয়, আমার ভাল লাগে না ওটা করতে। কোথাও গিয়ে এই কমেডি করার, এটা রবি ঘোষেরও ফ্রাস্ট্রেশন ছিল, অনেকের ক্ষেত্রেই ফ্রাস্ট্রেশন ছিল, যে স্যাটায়ারকে, কমেডিকে এক্সপ্লোর করার জায়গা, যেটা বিদেশে হয়তো হয়েছে, বহু জায়গায় হয়েছে, বহু বিখ্যাত অভিনেতাকে দেখেছি তারা কমেডিকে স্যাটায়ারকে করেছে, সেই জায়গাটা কি কোথাও গিয়ে এক্সপ্লোর করার জায়গাটা কি কোথাও সংকুচিত হয়ে গিয়েছিল? সেখানে ইন্ডাস্ট্রি ফরম্যাট অনুযায়ী সংকুচিত, কিছু করার নেই। মানুষ আসলে পরিষ্কার কোনটা ভালোবেসে ফেলবেন জানি না। আমি বলবো যে আমি ঈশ্বরের আশীর্বাদে যারা যে কয়েকজন, কিন্তু আপনি চ্যাপলিন ভাগ্যবান, যারা ভ্যারাইটি চরিত্রে নিজেদের মেলে ধরবার সাহস করেছেন, চেষ্টা করেছেন, বা প্রযোজক পরিচালকদের সহায়তায় বা মানুষের আশীর্বাদে সেই জায়গাটা পেয়েছেন, তার মধ্যে আমি একজন। প্রচুর কাজ ছাড়তে হয়েছে তার জন্য, না না না। এবং কিছু কি মানিটারিও ইয়ে করতে হয়েছে? না, মানিটারি বলতে গিয়ে রেমুনারেশনই দিত না তো আমাকে, মানে বলতে গেলে 150 টাকা, সেটাই বলছি। আমাকে 150 টাকা দিত, কারণ আমার হাইট 6 ফুট নয় এবং আমার গায়ের রং ফর্সা নয়। ওই সময়টা চল ছিল, এই লম্বা, তার মানে তো অভিনেতাই, তার সঙ্গে চোখ না টানা টানা, অভিনেতা তো বটেই। উমা 2 লাইন মুখস্থ বলতে পারে, দারুণ অভিনেতা। এইটা ছিল একটা ইন্ডাস্ট্রির অভ্যেস, সেখানে কোনো ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, এটাই ছিল প্রচলনের জায়গা। আর গায়ের রং সামলাই চাকর বাকরের রোল দিয়ে দেয়, আর সেই চাকর বাকরের রোলই কিন্তু প্রতিষ্ঠা দিয়ে দেয়, গল্প হলে সত্যি হয়ে গেল। একদম একদম। আমার বন্ধু সুদীপ্তা চক্রবর্তী, ওয়ান্ডারফুল অ্যাক্ট, মানে
এত পাওয়ারফুল অ্যাক্ট্রেস যে কজন এসছেন তাদের মধ্যে তো প্রথম সারির একজন, সেও তো ঋতুপর্ণ ঘোষের বাড়ি বলি, সেখান থেকেই কাজের মহিলার চরিত্র করে ন্যাশনাল অ্যাওয়ার্ড। রবি ঘোষের গল্প হলে সত্যি এখনো কেউ ভুলতে পারে না, ঠিক তেমনই এক নম্বর মেজবাড়ির ঝন্টুকে এখনো মানুষ ভুলতে পারেননি, এটা ঈশ্বরের আশীর্বাদ বলবো। তো ওই ভ্যারাইটি জায়গায় একদিকে যেমন আমি এক নম্বর মেজবাড়ি করছি, ঠিক সেই সময় রবিও যে আমাকে ডেকে পাঠালেন না চূড়ান্ত নেগেটিভ চরিত্র করবার জন্য, প্রবাল বলে একজন টেরোরিস্টের চরিত্র, এক আকাশের নিচে, তখন নাম ছিল বোধহয় আলফা বাংলা, সেই চরিত্রও জনপ্রিয় হলো। তখন মানুষ ভ্যারাইটি বলতে কি বস্তু, একদিকে চূড়ান্ত কমেডির, একদিকে চূড়ান্ত থ্রিল সাসপেন্সের একটা চরিত্র, কঠিন চোয়াল ঠান্ডা চোখের একটা চরিত্র, আশীর্বাদ সেটা। এবার সেইখান থেকেই একটু সাবধানতার দরজায় পা ফেলে হাঁটতে শুরু করলাম, একই ধরনের চরিত্রের রিপিটেশন আসতে শুরু করলো। পেট চালাবার দায় বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যায়নি। আমি, রাজ, সৌমেন হাজারি আমার বন্ধু, মানে আমাদের অরিজিতের যিনি শিক্ষাগুরু রাজেন হাজারি, তার সন্তান, ও গাঙ্গাই, আমরা একসঙ্গেই স্ট্রাগল করতাম, খেতে পেতাম না, একসঙ্গে থাকতাম। তো এই সবাই মিলে আর কি একটা অন্য সময় বদলের স্বপ্ন দেখতাম, যেটা চলছে সেটা ঠিক না। পরম আসতো, কাঞ্চন আসতো, বাবিন মানে রাহুল তো অনেক ছোট, কিন্তু বরাবরই আর কি জ্ঞান পাণ্ডিত্যের জায়গায় বেশ পাকা ছিল, মানে শ্রদ্ধা করবার মতো পাকা। পাকা মানে ওই পাকাটা নয়, কার্বাইড নয়। তো যে কারণেই ও বন্ধু হয়ে গিয়েছিল আমাদের সবার, ভাইকাম বন্ধু। তো ওই সময় থেকে বদলটা দেখতাম, স্ট্রাগলটা করতাম, অপমানিত প্রচুর হতে হয়েছে, গায়ের রং নিয়ে, হাইট নিয়ে, অনেক অসম্মানজনক কথা। সেই প্রত্যেকটা অপমানই কিন্তু কোথাও একটা আশীর্বাদ করেছে, জেদটাকে, পরিশ্রম করাটাকে। শুধু ঈশ্বর আশীর্বাদ করলে তো হবে না, ঈশ্বর আশীর্বাদ করবেন না তুমি ঘুমোবেন, হবে না, হবে না। পরিশ্রমটা করতে হবে, যন্ত্রণাটা আসতে হবে, এর বাইরে আর কোনো কিছু। যত অপমান আমার মনে হয় যে তত বেশি করেই তারাই আর কি তোমার উপরে ওঠার সিঁড়িগুলোর এক একটা করে ইট নিয়ে আসছেন, ওটা একটা অপমান নয়। এটা ব্যক্তিগতভাবে শুধু আমি নয়, আমার বাকি বন্ধুদের দেখে মনে হয়েছে। তো যাই হোক, সেইভাবেই চলেছে। আর কখনো পর্যন্ত রোজ কাজ করবো, অনেক কাজ করবো, এই অসুখটা আমায় খাইনি। ভালো কাজ করবো, হ্যাঁ, মন দিয়ে কাজ করবো, ভালো কাজ করবো, এখনো পর্যন্ত সেটা করারই চেষ্টা করি, যে কম কাজ আসুক। ভালো কাজ করতে গেলে প্রথাগত নিয়ম মেনে যা যা করতে হয় সেগুলো নাই বা করলাম। আমার এই বিষয় নিয়ে শেষ প্রশ্ন, যখন আপনি কোনো চরিত্র যখন প্রথম আপনার কাছে আসে, যখন আপনার কাছে কোনো স্ক্রিপ্ট আসে, কোনো কনসেপ্ট আসে, এটা আমার থিয়েটারের ছাত্র হিসেবে জানতে ইচ্ছে করে যে আপনি সেইটার প্রস্তুতির জন্য কি করেন, কিভাবে কিছু করি না। হ্যাঁ, ওই যে ছোটবেলার অবজারভেশনের গল্পটা, সেই একদম সেই একদম আদি থিয়েটারের থিওরি। ফ্রিজে সবজিগুলো ভরে রেখে দিতে হয়, প্রত্যেকটা মানুষই তোমার কাছে পরিষ্কার উপাদান। একটা মজার ঘটনা বলি, শতরূপা সান্যালের একটি সিনেমা হচ্ছে সম্ভবত কালিম্পং, আমি, রীতাভরি আর রাহুল, তিনজন। সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে বহুদিন ধরে অনেকের বকুনি খেয়েছে, শেষ দিনের পার্টি, এত ঠান্ডা, সেখানে চারদিকে প্রায় বরফ পড়ছে, কিন্তু তার ঠোঁট মুখ দিয়ে জল পড়ছে, সে জলবায়ুতে চলে গেছে দুঃখে। প্রচুর মদ ফদ খেয়ে ফেলেছে, কষ্টে দুঃখে, সে কে আর বলছি না। সে মদ খেয়ে আনন্দ করছে সবাই, যে যার মতো, যে খাবার খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, কেউ খাবার জল খাচ্ছে, কেউ প্রবল ঠান্ডায় শরীর গরম করতে মদ খেয়ে ফেলছে বা আনন্দ করছে, যে যার ইচ্ছা। আমি বলেছিলাম যে আমি সবার সঙ্গে খাবার খাবো, আমার টেকনিশিয়ান ভাইরা যেখানে খাচ্ছেন সেখানে খাবার। এটা শুনে সে আনন্দে বিগলিত হয়ে যায়, আবেগ চেপে রাখতে পারে না। সে পৃথিবীর যত মানুষের উপর রাগ আছে যারা এই ফ্লোরে তাকে দমন করেছে, তাদের নামে আর কি টিকটিকির বাচ্চা বলে শুরু করে, এবং মুখের কাছে খালি পেটে মদ খেলে ঠিক যে যে ধরনের প্রাকৃতিক পরিবেশে পেট যে যে রিয়াকশন গন্ধগুলোকে উপহার দেয়, সেগুলো তার থেকে 5 ফুট দূরে থাকলেই ভালো। আর সে কথা বলছে না, মুখ দিয়ে আর কি লাইট অ্যান্ড সাউন্ডে যে ফোয়ারাগুলো আছে তার মতো করে ফর করে তার বেরোচ্ছে বিভিন্ন কিছু, আর তার সঙ্গে চোয়ালের ধারে কিছু লুকোনো গরিব পান মশলা তারাও ছিটকে বেরোচ্ছে, যে আমার সামনে কথাগুলো বলে যাচ্ছে।
আর আমি আমার মুখটাকে ঠিক তার মুখের সামনে নিয়ে এসে চুপ করে মন দিয়ে শুনছি, তার কাঁধে হাত রেখে। আমার চশমায়, মুখে, ঠোঁকে থুতু, সুপুরির টুকরো, পানের টুকরো, এবং তার সঙ্গে তার ওই মিষ্টি যে সুগন্ধ মুখ থেকে বেরোচ্ছে ভুর ভুর করে, যে সামনে থাকলে যে কোনো কেউ অজ্ঞান হয়ে যাবে। এটাকে না খুব বিস্ময়, পরিচালক থেকে শুরু করে সবাই অনেকক্ষণ ধরে দেখলে। আমি প্রায় আধ ঘন্টা ধরে তার যন্ত্রণার কথা, সে কেঁদে ফেললো, মুখ পুষলো, সর্দি ফর্দি বেরিয়ে গেল, সেইভাবে আমার গাল ধরলো, তুমি বলে এখানে শুনছো, করে করে গেল। অনেকেই পরিষ্কার আমায় বললেন যে কেন ওর ভাট কথা শুনছো। তাহলে ভাট কথা তো নয়, ওর আবেগের কথা বলছে। হ্যাঁ, অসংলগ্ন যন্ত্রণা হয়েছে ও বলছে, শোনা উচিত, আমি শুনছি। বেসিক্যালি আমি আরো উপকার করলো কি, তাহলে ও আমাকে একটা চরিত্র উপহার দিল। কে বলতে পারে সেই চরিত্রটাকেই, যা আমি দেখলাম, যা শিখলাম, সেই চরিত্রই কালকে আবার মানুষের ভালোবাসা এনে দেয় কিনা। আমি ওকে ধন্যবাদ জানাবার জন্যই দাঁড়িয়েছি। আশ্চর্য, এই একজন অভিনেতার যাত্রাটা একটা আশ্চর্য যাত্রা, সত্যি জানতে পেরে বুঝতে পেরে একটা অবাক লাগে। আমি এবার রাজনীতির প্রশ্নে আসি। রাজনীতিতে বিভিন্ন সময়ে শিবির বা রাজনৈতিক মতাদর্শ বদলের মধ্যে দিয়ে আপনি গেছেন, এবং সেটা আপনি প্রথমে বললেন যে যে দলগুলোর সঙ্গে আপনি সংযুক্ত ছিলেন তারাই সরে গেছে বলে আপনিও সরে। ভারতবর্ষের পরিবেশে পরিষ্কার গণতান্ত্রিক পরিকাঠামোতে রাজনৈতিক দলটাই করাটাই তো হচ্ছে যে কাজ। আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাইলে কোনো একটা এনজিওর সঙ্গে যুক্ত হবো। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ করি তাহলে দুটো তিনটে মানুষের উপকার করতে পারবো, বাকিদের তো নয়। আমি এনজিও বা এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছেন তাদের আমি প্রণাম জানাই, সম্মান জানাই, যারা সততার সঙ্গে কাজ করেন। তারা 100টা 200টা 1000টা মানুষের উপকার করতে পারবে যদি বড় ক্ষমতায় হয়। কিন্তু সার্বিকভাবে পরিবর্তন করতে গেলে আমাদের ভারতীয় গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলটাই তো এই বৃহত্তম গণতান্ত্রিক দেশের একমাত্র বৈধ উপায়। আমি তো নকশালিজমের নাম করে হাতে বন্দুক নিয়ে মানুষ মেরে বিপ্লব করতে পারবো না। এই অন্যায় তো করা যাবে না, এই বেআইনি কাজ তো করা যাবে না। তো তাই পরিষ্কার যে সিস্টেমে মানুষের অনেক কিছু পাল্টাবে, যারা যে কথাগুলো বলেছিল সেই কথাই তো বিশ্বাস করা প্রাথমিক মানুষের কাজ। আমাদের ভোটাররাও তাই তো করেন। কে বলেছেন যে যারা রাজনৈতিক দল করেন তারাই বিরাট রাজনীতি বোঝেন, আর যারা শুধু ভোট দেন তারা কিচ্ছুটি বোঝেন না? হয় তারা সমান বোঝেন, বা তাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের আমরা শুধুমাত্র ভোটার বলেই দাড়ি টেনে দিই। তারা হয়তো অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকেও, সবার প্রতি সম্মান রেখেই বলছি, তারাও অনেকেই রয়েছেন অনেক বেশি বোঝেন এবং জানেন। তো যাই হোক না কেন, তারাই সরকার পাল্টান বারবার, তারাই বিশ্বাস রাখেন, তারাই ভোট দেন, তারাই পরে আঙুলটা বোতামে সরান। তারা দেখেন যে এরা যে কথাবার্তাগুলো বলেছিল সেই কথা তারা রাখতে পারলো না, বা ইচ্ছাকৃতভাবে রাখলো না, মানুষকে গিনিপিগের মতো মনে করে রিসার্চ করলো। এই ঘটনা তো পরম্পরা অনুযায়ী ঘটেছে। কংগ্রেসকে মানুষ নিয়ে এসেছে, প্রায় বছর 30 রেখেছে, তারপর বিদায় দিতে বাধ্য হয়েছে। বামেদের নিয়ে এসেছে, বাবা ছেলে দাদু সবাই মিলে ভোট দিয়েছে, তারপর বিদায় দিতে বাধ্য করেছে। তৃণমূলকেও তাই তারা করলেন। 15 বছরের মধ্যে নমস্কার, প্যাক আপ, ধন্যবাদ, সপাটে বলে দিলেন, নির্মূল করে দেওয়ার মতো চিত্র তৈরি করলেন। তো যারা আমরা রাজনৈতিক কর্মী, যারা আমরা গ্রাউন্ডে কাজ করতাম, মানুষের সঙ্গে মিশতাম, মানুষের প্রত্যাশা, মানুষের যন্ত্রণা, তার থেকে বেশি হয় কোথাও কচকচানি শুনতে হয়েছে জ্ঞান। মানে চীনে কোথায় চাউমিন খাওয়া হচ্ছে, রাশিয়ায় কোথায় পরিষ্কার এই বরফের হাওয়াই মিঠাই বানানো হচ্ছে, কিউবায় কোথায় কে বন্দুক নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, চে বা জেচে, ভিয়েতনামে কোথায় কি হচ্ছে, এগুলো আমরা শুনেছি এবং এগুলো শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। যে লোকাল ড্রেনের সমস্যা, কলের সমস্যা, জলের সমস্যা, তার সঙ্গে ভিয়েতনামের বিপ্লবের কি সম্ভব, বুঝতে পারলাম না। তো আমাদের মিছিল করে বললো যে পরিষ্কার কম্পিউটার এলে মানুষের জীবন থেকে কাজ চলে যাবে, রাস্তায় বসো। গরম পিচ রাস্তার উপরে কম্পিউটার বিরোধী আন্দোলন করতে গিয়ে বসিয়ে দেওয়া হলো। তারপর যখন উঠলাম দেখলাম হনুমান হয়ে গেছে, পিছনে করা পড়ে গেছে। তারাই তারপর না আমাদের ধারণা ভুল ছিল বলে সেক্টর 5 বানিয়ে দিল। মানুষকে গিনিপিগ নাকি, একবার ইংরেজি আনো, একবার তুলে দাও, কনস্ট্যান্ট। তারা লোকাল হওয়ার জায়গা থেকে বেশি গ্লোবালি বেশি উদাহরণ তৈরি করতেন, লোকালটাকে অগ্রাহ্য করে। সোজা ভাষায় কথা না বলে, সর্বহারা দল টল বলে দেওয়ালে এমন এমন লিখতেন, গণতান্ত্রিক অমুক তমুক বুর্জোয়াবাদ নিপাত যাক।
আরে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক কৃষকের পার্টি, সে দেখে তার দাঁতের চোয়াল ভেঙে গেছে, উচ্চারণ করতে পারছে না, বুঝবু। এটা কি ভ্রমিত করা? সোজা ভাষায় কথা বলা যায় না, যেত না। যত বেশি আমি দুর্বোধ্য করে রাখবো তত বেশি করে একটা সাবজেক্টকে কঠিন বলা হবে। এবং গরিবের উল্লাস, গরিবদের নিয়ে সমবর্তন করা, এটা তো কাজ ছিল। গরিবের তো কাটিয়ে দেওয়া তো নয়, এটা ওই ধরনের জায়গা, সর্বহারার দল। আমি গরিব রেখে দেবো, না হলে তোমার প্রোডাক্ট বিক্রি হবে না। যেমন যদি অসুস্থ, যদি ডায়াবেটিস না হয়, তাহলে তো বাবুর দোকানের ইনসুলিনটা বিক্রি হবে না, তিনি বড়লোক হতে পারবেন না, তাই গরিব রেখে দাও। চোখ মেলে দেখেছেন যে বামফ্রন্টের সময়তে প্রত্যেকটা রাস্তাঘাট, খোঁড়া নাড়া, প্রত্যেকটা বিল্ডিং দেখে ভয় লাগতো যে এক্ষুনি ভেঙে পড়ে যাবে। সরকারি বিল্ডিং গুলো, সরকারি বাস এ পাড়ায় ব্রেক মারলে ওই পাড়ায় গিয়ে শোনা যেত। লাল বাসগুলো যেভাবে রাস্তা দিয়ে আসতো, বাকি অন্যান্য গাড়িগুলো সেপটিক সেপটিক বলে চলে যেত, কারণ অ্যালুমিনিয়াম আর লোহার টিন গুলো যেভাবে থাকতো, গায়ে লাগবে, হসপিটাল যাবে, ওয়ান ওয়ে, ঢুকবেন বেরোবেন না। খারাপ রেখে দাও, খারাপ রেখে দাও, ভালো করলেই মানুষের চাহিদাগুলো বেড়ে যাবে। প্রতারণা করেননি তারা মানুষের সঙ্গে? হ্যাঁ, তারা ভদ্র ভাষায় কথা বলতেন, সুললিত ভাষায় কথাবার্তা বলতেন, তারা কনস্ট্যান্ট পরিষ্কার। দুর্গা পুজোটাকে দুর্গ উৎসব বানিয়ে দিয়েছিলেন, তারপর শারদ উৎসব বানিয়ে দিয়েছিলেন। ধর্মটাকে কেটে কাট, সনাতন ধর্মের বিরোধী কাজ কনস্ট্যান্ট করে গেছেন। ভাই সেকুলার মানে কি স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি? তুমি ইফতারে ফল খেতে চলে যাবে 30% ভোটের জন্য, আর যারা বৃহত্তর জনসংখ্যার মানুষ, যারা সনাতনী, তুমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলবে। হিন্দু ধর্মের আচার আচরণ রীতিনীতি, সেটাকে অসম্মান করবেন, সেটাকে নিয়ে হাসাহাসি করবেন। কেউ তিলক কাটলে সেটা আমাদের কালচার নয়, রাম আমাদের নয় বলে মিথ্যে কথাবার্তা বলবেন। কিন্তু হতে পারে না। তাই তারা সময়ের অলিন্দে দাঁড়িয়ে পরিষ্কার, তারা ধীরে 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 শূন্য হয়ে গেলেন। এখন বোধহয় একটাক হয়েছেন, তাদের প্রতি শুভেচ্ছা রইল। নিশ্চয়ই তারা মিথ্যে কথা বলা কমাবেন, মানুষকে ভুল বোঝানো কমাবেন। তাই সেখান থেকে শুধু আমি নয়, ঝাঁকে ঝাঁকে প্রচুর মানুষ বেরিয়ে গিয়েছে। প্রচুর ছাত্র যুব নেতা যারা আমরা ছিলাম, বেরিয়ে গিয়েছিলাম কষ্ট পেয়ে। কারণ লোকাল মানুষদের তো আমাদের মিট করতে হতো, আমরা তো কাজ করতাম তাদের হয়ে, তার জন্য তো একটা টাকাও কেউ পেতাম না। আমি তার তৎপরবর্তী পরিবর্তনটার প্রশ্নে আসছে, তো বামেরা থেকে শুরু করে সবাই মিলেই, বহু মানুষ যারা ভোট দিতেন, তারাই তো সরকার পরিবর্তন করে। মমতা বন্দ্যোপাধ্যায় দল তো না ডান না বাম, কোনো কিছুর মধ্যেই ছিলেন না। 2011 সালে পালাবদল যখন হয়ে গেল, যখন সবাই চলে গেছিল ফুলমালা নিয়ে, আমি তো যাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার বাড়িতে লোক পাঠিয়ে, মন্ত্রী পাঠিয়ে, তারপর আমাকে ডেকে তুলে নিয়ে গিয়েছিলেন। দলের সাংগঠনিক চেয়ারের কথাও বলেছিলেন। যেহেতু আমি সাংগঠনিক দলের স্ট্রাকচারে বিশ্বাস করি, যা পিরামিড, আমি লাট্টুতে বিশ্বাস করি না, একটা আলপিনের উপরেই পুরো বডিটা ঘুরছে। যেহেতু সাংগঠনিক স্ট্রাকচারেই বিশ্বাস করি, তো আমি সেগুলো গ্রহণ করিনি। পর আমি যে কাজগুলো জানতাম, সরকারি বেশ কিছু কাজের দায়িত্ব দেওয়া ছিল, যেটা দিয়ে আমি দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষের আমার যতটুকু সামান্য জ্ঞান গম্যী শিক্ষা দীক্ষা রয়েছে, যে সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন তিনি, নিয়ে আমাকে বলেছিলেন, আমি অ্যাকসেপ্ট করেছিলাম, কাজ করেছিলাম। আমি কাজ করতাম স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। এখনো পর্যন্ত ভোকেশনাল এডুকেশন সিস্টেমের যারা টিচাররা রয়েছে, তারা রুদ্রনীল ঘোষ সম্পর্কে এখনো আমি কি চেষ্টা করেছিলাম, যে চেষ্টা আর কেউ করেননি, বিরাট আমার ওই চেয়ারে আগে বসে থাকা পণ্ডিতেরা, তারা সব জায়গায় বলে বেড়ায় দুর্নীতি, কিভাবে পয়সা নষ্ট হতো। বাম আমল থেকেই সেই ধারাবাহিকতা চলে আসছিল, লুট চলে আসছিল। সেটাকে বন্ধ করতে চেষ্টা করেছিলাম, অনেকটা কৃতকার্য হয়েছে, পুরোটা পারিনি। গরিব গরিব বাচ্চাগুলোর কিভাবে টাকা পয়সা জলে দেওয়া হচ্ছিল তা দেখতে পেয়েছি। তারপর সেখান থেকে দায়িত্ব তুলে নিয়ে গিয়ে আমাকে রাইট টু পাবলিক সার্ভিস কমিশনের বানানো হয়, যার চেয়ার অ্যান্ড পাওয়ার ছিল চিফ সেক্রেটারির মতো এত সাংঘাতিক চেয়ার এবং পাওয়ারের ক্ষমতা। My chair and power was equivalent to the election commissioner of West Bengal, সেই পাওয়ার along with judicial power, মারাত্মক পাওয়ার। কথায় বলতে গেলে পরিষ্কার 27টি দপ্তর ঠিক করে কাজ করছে কি না করছে তার ভিজিলেন্স ছিলাম আমি। দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে তফাৎ রয়েছে। আমি দায়িত্বেই থাকবার চেষ্টা করেছি, নিজের মতো করে কাজ করার চেষ্টা করে গেছি। দায়িত্বের গায়ে যখন অহংকার লাগে, দম্ভ লাগে, তখন তাকে ক্ষমতা বলে। এইটুকু বুঝতে পেরেছিলাম কাজ করতে গিয়ে। প্রচুর নেতা, প্রচুর মন্ত্রী যারা ছিলেন, তাদের ডিপার্টমেন্টগুলো যাতে মানুষের
কাজগুলো সুস্থির ভাবে করে দেয়, যাতে মানুষকে না অবহেলায় ফেলে দেওয়া যায়, তার জন্য চেষ্টা করেছিলাম। সবটা পারিনি, চোখের সামনে দিয়ে অন্যায়গুলো দেখেছিলাম, তখন আস্তে আস্তে সত্যি শুরু করি এবং 2017 থেকে তৃণমূল নামক দলটার থেকে দূরত্ব তৈরি করে ফেলি, কারণ দলটা পাল্টে গেছে, চুরিটাকে আটকানো যাচ্ছে না। সেই দলের ভেতর থেকেই লোকজন মানুষকে লুট করাটাকে প্রশ্রয় দিচ্ছেন। যখন আটকাতেই পারবো না, তখন থাকলে ওই সিস্টেমটার মধ্যে আমাকে একই কাজ করতে হবে, যে শিক্ষা আমার বাবা মা দেয়নি, আমার এই মাটিটা দেয়নি। তাই সরে বেরিয়ে আসি, আর তারপর থেকে অদ্ভুত রকম ভাবে আমার কাজগুলো কমতে শুরু করে। এবং ভারতীয় জনতা পার্টির যখন প্রার্থী হই, অমিত শাহজির হাতে আমি জয়েন করি, তার বাড়িতে গিয়ে কোনো চার্টার প্লেনে যাইনি, নিজের খরচায় নিজে টিকিট কেটে নিজে গিয়ে জয়েন করেছিলাম। ভুল তথ্য বলা হয়, আমি জানতামও না। আমি ভেবেছিলাম দল যদি প্রার্থী করে, যদি করে, ইফ, কোনো শর্ত দিইনি আমি। আমার মনে হয়েছিল এই যে মানবঘাতী যে সিস্টেমটা তৈরি হয়েছে তৃণমূলের তৈরি পশ্চিমবঙ্গ সরকার নামে, এখান থেকে যদি পশ্চিমবঙ্গের মানুষ দল মত নির্বিশেষে মুক্তি না পায়, তাহলে যতটুকু আমি অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা শিখেছি, প্রশাসন পরিচালনা শিখেছি, যতটুকু আমি মানুষকে চিনি জানি, মানুষের প্রয়োজন, মানুষ তো কেউ বড়লোক হতে চায় না আমাদের পশ্চিমবঙ্গে, রাতারাতি কোটিপতি হতে চায় না। সে চায় আমার রাস্তাটা, আমার কলটা, একটু খাবারের জলটা যেন বেঁচে থাকতে পারে, একটু ব্যাস আমার মেয়েটা যেন ঠিকভাবে বাড়ি ফেরে সুস্থ শরীরে, আমার ছেলেটা যেন একটা চাকরি বাকরি করে মোটামুটি ভাবে পুজোর সময় যেন একটা ধুতি বা পায়জামা বাবাকে কিনে দিতে পারে। এর বাইরে কিছু চায় না। আর অসুখ হলে যেন একটু ওষুধ নিয়ে আসে ছেলেটা, মেয়েটা যেন একটু চাকরি পেয়ে মাকে একটা নতুন শাড়ি দেয়, ব্যাস এইটুকু। আমাদের ইনস্টলমেন্টে জীবন চালাতে কোনো রকম লজ্জা নেই, আমরা অল্পেতেই সন্তুষ্ট। আমার এই রাজ্যের মানুষ কেউ দুরুম করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়ে বড় লোক হতে চায় না। সিপিআইএম যেমন একটা অদ্ভুত সেকুলারিজমের নামে হিন্দু বিরোধিতার একটা বাতাবরণ তৈরি করেছিল, যে এবারের ভোটে মানুষ তছনছ করে দিলেন বিজেপির পদ্ম ফুটিয়ে শ্যামাপ্রসাদের বাংলাতে, প্রমাণ দিয়ে দিলেন আপনারা ভুল বোঝাতেন, আর একদম ভুল বোঝাবেন না। তারা নিশ্চয়ই শিখেছেন, শিক্ষা নিয়েছেন, তাই না? ঠিক ঠিক। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে সময় পাল্টেছে। আমি আমার মতো করে কাজ করতে গেছি, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, 3 বার মারা হয়েছে। আমি এই হাতটা এখনো তুলতে পারি না। ভবানীপুরে 3 বার মারা, এই হাতটা এখনো তুলতে পারি না। মানে পুরোটা একজন অভিনেতা হিসেবে ক্ষতি বা মানুষ হিসেবে তো ক্ষতি বটে, এটা তুলতে পারি না। যন্ত্রণা হয়তো অভিনয় করার সময় তো ব্যবহার করতে যন্ত্রণা হয়, খুব যন্ত্রণা। যোগ দিয়ে জল, রজতাভ দত্ত বলেছিলেন ওনার পায়ে একটা, রজতাভ দত্ত যেমন বুঝতে দেয় না, দৌড়তে পারেন না, হাঁটতে পারেন না ঠিকভাবে। যাই হোক, আমাকে মারা হয়েছিল, মেরে ফেলা হতো আমাকে। অনেক প্রলোভন দেখানো হয়েছিল 2021-এর ফলাফলের পর। জীবন জীবিকা তছনছ করে রাস্তার উপর দাঁড়িয়ে পুলিশের সামনে শটান চড় থাপ্পড় মারা হয়েছিল, ক্রিমিনালরা মেরেছিল, তৃণমূলে চড় খেয়েছিলাম, সরে যায়নি। কি করতে গিয়েছিলাম? করোনা চলছিল, কোভিড চলছিল, মানুষকে চাল ডাল দিতে গেছিলাম একটু। কারণ ভবানীপুরের মাটিতে ওই বড় বড় বিল্ডিং এর পিছন দিকে অজস্র গরিব মানুষের বস্তি, যারা খেতে পাচ্ছিল না। আমার ছিল এটা অপরাধ, মানুষকে কেন খেতে দেবো? আঙুল তুলে বলেছিল মানুষ খেতে পাবে কি পাবে না তৃণমূল ঠিক করে। চাল ফোট বলে থাপ্পড় না, আমি থাপ্পড় ফেরত দিতে চাই না, মানুষই ফেরত দিয়ে দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু তারপর কাজের জায়গাটাকে আটকে দেওয়া হয় ধীরে। হ্যাঁ, এই যে এই প্রশ্নটাতেই আমি আসবো, এই যে কাজের জায়গাটাকে আটকে দেওয়া, রুটি রুজির প্রশ্ন মানুষের। আপনি তো পেশাদার একজন অভিনেতা, সেই পেশার জায়গা, অভিনয় না, এই পেশাদার অভিনেতা কথাটা কেমন একটা জানো, মানে অভিনেতা, আমি অভিনেতা। এবার সেই অভিনয়টা মানুষ পছন্দ করেন বলে সেটা আপনার বিক্রি হয়। হ্যাঁ, তো ফলত সেই বিক্রির অনুপাত অনুযায়ী কে কজনকে সম্মোহিত করতে পারে, সেই অনুযায়ী তার একটা রেমুনারেশনের অভ্যাস তৈরি করেন। আমরাও সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে নিজের একটা রেমুনারেশন তৈরি করি। কাল জানি এটা কম হয়ে যেতে পারে, পরশু জানি এটা আকাশ ছুঁতে পারে, তারপরের দিন হয়তো নাই থাকতে পারে। মানে সম্মোহিত করার একটা ক্ষমতা থাকতে হয়। হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু জায়গা নেই। মানে পেশাদার শিল্পী হতেই পারে না। মানে আজকে তার পেশা আছে, কালকে তো সে বেকার। ঠিক, পেশায় তো মাইনে থাকে। একদম। আমরা তো পরিষ্কার দিন আনা দিন খাই, আমাদের যে শ্রমিক মানুষ বন্ধুরা রয়েছেন তাদের মতো, এই বাইরে তো কিছু নয়। সেইখানে সেই কাজটা বন্ধ করে দেওয়া,
যে কোনো মানুষের সাধারণ একটা প্রবৃত্তি এর উপরে উল্টো দিক থেকে আসে। যে কোনো মানুষের, আমাকে যদি কেউ ঘুরিয়ে চড় মারে আমার একটা প্রবৃত্তি আসবে, সেটা মানসিক, এটা আমার বায়োলজিক্যাল জিনিস। সেই প্রবৃত্তিটা কোথাও গিয়ে একটা হিংসার দিকে ঠেলে দেয় মানুষকে। আমি যদি পারি, যেদিন আমি পারবো সেদিন কিন্তু আমি দেখে নেব। আপনি ভোটে জিতেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আপনি একটা দপ্তরেরও দায়িত্ব পেতে চলেছে। যদি আপনার হাতে সেই ক্ষমতাটা আসে, আপনি কি দেখে নেবেন? মানুষকে দেখবো, কারণ মানুষের বড় যন্ত্রণা রয়েছে, তাদের দেখতে হবে, কারণ সেই দায়িত্বই সারা পশ্চিমবঙ্গের মানুষ খুব বিশ্বাসের সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে এই দুঃসময়। শিবপুরের মানুষ এই দুঃসময় আমার দলকে বিশ্বাস করেছে, শিবপুরের মাটিতে পদ্ম ফুটিয়েছেন তারা, তাই আমি তাদের কাছে দায়বদ্ধ, তাদের দেখভাল করবার, তাদের দেখবার। আর বাকি কোন লুম্পেন অসভ্য তারা কি করলো, তাদের আইন ব্যবস্থা দেখবে, আমার দেখবার প্রয়োজন পড়বে না, এইটা বলতে পারি। আমার খুব কষ্টের রোজগারের গাড়ি বাড়ি আমায় বেচতে হয়েছে। সব থেকে বড় যন্ত্রণা দিয়েছিল কাজ করে ঘুম থেকে উঠে। এই 5 বছরের মধ্যে আমি কাজ করেছিলাম, আমি কাউন্ট করছিলাম একদিন, মোট 50 দিন। 5 বছরে 50 দিন, মোট 50 দিন। আপনি কি মনে করছেন যে এর পরের সময় 50 দিনটা 5 বছরে 500 দিন হয়ে যেতে পারে? আমি 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 ধন্যবাদ জানাবো সৃজিত মুখার্জিকে, যে কারুর কথাবার্তা না শুনেও কাজ দিয়েছিলেন। ধন্যবাদ জানাবো ইন্দ্রদীপ দাশগুপ্তকে, এসকে মুভিজকে, তাদের সিনেমা হাওয়া বদল কদিন পরে আসছে। হ্যাঁ, তো পরমব্রত ডিরেকশন ছিল। বাকিরা নিতে চেয়েও নিতে পারেননি। আপনার কি মনে হয় কোথাও গিয়ে আবার শাসক দলের রোষে আমি পড়ে যাব, তাহলে আমারও ডাল ভাত বন্ধ হয়ে যাবে, তাই অন্যায় হচ্ছে দেখে অনেকেই চোখ বন্ধ করেছিলেন। আমি তাদের দোষ দিই না। আমি প্রশ্নটা, লড়াই করার সাহস সবসময় সবার সমান হয় না। কাজটা না একটা প্রিয় জিনিস। 5 বছরের অধিকাংশ সময়টাই আমার বাড়ির একটা চেয়ার থাকতো, টালিগঞ্জের বাড়ি, যেটা এই শিবপুরের মাটিটার থেকেই শিখে অত দূর অব্দি পৌঁছেছি। এখানের মানুষই আমায় পাঠিয়েছেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ আমায় চেনেন এই মাটি থেকে শেখা যা যা এই সবকিছুর জন্য। আমি শিবপুরের বাড়িতে এই 5 বছরের মধ্যে ওই 60-70 দিন যে কাজ করেছিলাম, বাকিটা সময় চুপ করে একটা চেয়ারে স্নান করে বসে থাকতাম। কাজ করতে যাওয়ার সময় যে পোশাকগুলো পরতাম সেটা পরে একা। 2-1 জনের ফোন আসতো, বেশি জনের আসতো না, কারণ তারা আমায় নিমন্ত্রণ করলে, তাদের বাড়িতে ডাকলে তাদের জীবনের স্বাচ্ছন্দ্য বন্ধ হয়ে যাবে। আর স্বাচ্ছন্দ্য ছাড়তে তো সবাই পারে না। আমি আবার বলছি, এটা লোভ নয়, হয়তো বাধ্যবাধকতা বা অভ্যাস। তাদের জন্য কষ্ট হয়নি আমার এমন নয়, তাদের দিকে আঙুল তুলে তাদের ছোট করবার কোনো প্রবৃত্তি অনেকের হয়, আমার নেই। আমার নেই, মনে আছে সবটা, কে বা কারা কাকে খুশি করতে গিয়ে মানে ভাতের জায়গায় বিরিয়ানিটা খেতে চেয়েছেন, মনে আছে, বাট সেটা নিয়ে কোনো কিছু নেই, কোনো। তবে এই সময় না, আমি কৃতজ্ঞ। আমি 1.5 মাস পর, গতকাল, আজকে যখন কথা বলছি, গতকাল আমি টালিগঞ্জের বাড়িতে ফিরেছিলাম। আপনি টালিগঞ্জের বাড়িতে যখন, একটা ভিডিও ফেসবুকে আমি দেখেছি, আপনি যখন গাড়ি থেকে নামছেন, একটা ভিডিও হচ্ছে, আপনি গাড়ি থেকে নেমে বললেন, এসব আবার কি হচ্ছে? কেন বললেন? না, আমার এমনটা খুব একটা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভালো লাগে না। মানে চেনা জানা মানুষ, তাদেরকে একই রকম ভাবে পাবো, তাদের দিক থেকে এটা আবেগ থাকতেই পারে। তার মানে আমার একটু অস্বস্তি হয়েছে। আমি কৃতজ্ঞ। ওই সময় আমার বেশ কিছু বন্ধু হয়েছে এই 5 বছর, যাদের সংখ্যা বেড়েছে। খান 50 পায়রা, 4টে শালিক, 2টো বুলবুলি আর 2টো কাঠবেড়ালি। তারা ওই সময় আসতো আমার ঘরে, তারাই গল্প করতো, তারা কাঁধে বসতো, হাতে বসতো। সব থেকে বড় অসময়ের বন্ধু ছিল তারা। তো আর কয়েকজন লুকিয়ে চুরিয়ে ফোন করতো, পাছে তৃণমূল না রেগে যায়,
তাদেরও কাজ না বন্ধ করে। তো আমি প্রায় 1.5 মাস পর কলকাতার বাড়িতে ফিরলাম, কিন্তু রোজ খোঁজ নিতাম ওই বাড়ির গাছগুলোতে একটু জল দেওয়া, আর যাতে আমার ওই অসময়ের বন্ধুরা তারা ঠিক করে খাবার দাবার পাচ্ছে কিনা, কারণ তারা তো কেউ আমার পোষা নয়, বাড়ির খাঁচায় বন্দি কেউ নয়, আমি এলেই ওরা চলে আসে। আবার যখন আমার সাংবাদিক বন্ধুরা হয়তো কি ইন্টারভিউ নিতে নিতে গিয়ে তাদের ওই খাবার সময়টা টাচ করে দেয়, তারা তখন কাঁচে ঠক্কর মেরে খুব অপমান করে, কি হচ্ছে এটা, লজ্জা হলো, খেতে দাও, আচ্ছা, চারটি কথা বলি তোমার সঙ্গে। তাদের মিস করেছি, দেখলাম তারা আছে। তো কেটেছে এই মিলিয়ে। যারা ফুলমালা দিতে আসছেন তাদের মধ্যে অনেকে অসম্মান করেছেন, অপমান করেছেন, ভুলে গিয়েছিলেন, তাদের আমি চিনি, কিন্তু হয়তো তারা নিজের পরিবারকে বাঁচাতে তৃণমূল সাজবার অভিনয় করেছেন অনেকে, সেটা আমি জানি। তৃণমূলের পাশে গিয়ে হাসতেন, নেতা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে ছবি তুলতেন, তাদের প্রচার করতেন, কিন্তু মন থেকে তো তারা কেউ চোর নয়। তাদের পরিবার, তাদের সন্তান, তাদের বাবা মায়েদের জীবন বা প্রাণ যাতে চুরি না হয়ে যায়, সবার তো সমান সাহস থাকে না। তাই তারা পাশে দাঁড়িয়ে হেসে আমি তৃণমূল কেমন সেজেছি পুরোটা পারলাম বলে ছবি তুলেছেন। কারুর উপর আমার রাগ নেই, অভিমান নেই, তবে মনে আছে। যদি কোনো দায়িত্ব দেয়া হয়, শোনা যাচ্ছে বিভিন্ন দপ্তরের কথা শোনা যাচ্ছে, তার মধ্যে প্রথম যেটা শোনা যাচ্ছে সেটা তথ্য সংস্কৃতি। এরকম অন্য কোনো দপ্তরেও হয়তো আপনাকে দায়িত্ব দেয়া হতে পারে মন্ত্রিসভায়। যদি কোনো দায়িত্ব দেয়া হয় তাহলে আপনি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা? আমি কোনোভাবেই দেখছি না। ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মী বা যারাই রয়েছেন কার্যকর্তা, এক্সপেকটেশন নিয়ে নয়, বারবার এসে মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গ বাঁচাবার লড়াই রয়েছে, বারবার সেই কথাগুলো আমরা বলে গেছি, এক হয়েছি। আমরা হয়তো স্লোগান দিয়েছি, পেছনে পেছনে একদম মিছিলের শেষে যে মানুষটা ছেঁড়া হাওয়াই চটি পরে স্লোগান হয়তো সে দিতে জানে না, কাঁধেতে কোথাও একটা প্রত্যয়ের পতাকা নিয়ে যখন হেঁটেছিল পদ্মফুল চিহ্নের, তাকে দেখে মানুষ হেসেছিল, গালাগাল দিয়েছিল, মেরেছিল। 300-র উপরে কর্মীকে খুন করা হয়েছে, কম বড় কথা নয়। তারও যেমন কোনো এক্সপেকটেশন নেই, তার শুধু একটাই আনন্দ ছিল যে বিজেপি আসুক, শ্যামাপ্রসাদের নিজের মাটিতে পদ্মফুল ফুটুক। কারণ বামপন্থীরা, কমিউনিস্টরা বিভিন্ন রকম ভাবে তাদের রাজনৈতিক বিরোধী এই বিজেপি সম্পর্কে নানান কুৎসা অপপ্রচার বিভিন্ন রকম ভাবে রটিয়েছে। মানুষ ইতিহাস ঘেটে দেখে নিয়েছেন যে কার হাতে রক্ত লেগে। যাই হোক, তাই এক্সপেকটেশন নেই। আমাদের মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গকে বাঁচানোটাই, পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়াটাই, এই সনাতনের উপরে যে ক্রমাগত আঘাত, অপমান, মূর্তি ভেঙে দাও, বামপন্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থেকে সেটাকে প্রশ্রয় দেওয়া জিহাদি শক্তিদের এই অসভ্যতামির উল্লাসকে বন্ধ করা উচিত। সেই বন্ধ করার ক্ষেত্রে করমর্দনের মতো হাতটি বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। এই এক্সপেকটেশন আমাদের কোনো কিছু নেই, একটাই এক্সপেকটেশন, আর কি কি কাজের দায়িত্ব আসে। তাই জানি না কাকে কোন দায়িত্ব দেবে কি দেবে না। আমি কৃতজ্ঞ দলের কাছে যে শিবপুরের মতো একটা কঠিন সিট আমাদের কার্যকর্তাদের এখানে কাজই করতে দেওয়া হতো না, মেরে পাট পাট করে দেওয়া হতো, কার চোখ খুবলে নেওয়া হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে সত্যি কথাটা তুলে ধরবার চেষ্টা করেছি। তারা মিলিয়ে দেখেছেন এটাই সত্যি, তারা আশীর্বাদ করেছেন, তারা বিধায়ক বানিয়েছেন রুদ্রনীল ঘোষকে নয়, তাদের বাপাইকে। সো এরা আমার কাছে কেউ ভোটার না, এরা প্রতিবেশী, এনারা আমার কেউ বাবা মায়ের বন্ধু, এরাই আমার কেউ বাবা মা, জেঠু কাকু, মাসি পিসি, দাদা ভাই, তারাই। এই গলিগুলোকে যতটা আমি চিনি, হাওড়ার একটা অন্য পরিচয় বিভিন্ন গলি দিয়ে, তার থেকে বেশি গলিগুলো আমায় চেনে। হ্যাঁ, সময়ের অলিন্দে দাঁড়িয়ে বেশ কিছু ফাঁকা গলিতে প্রচুর বাড়ি তৈরি হয়ে গেছে, আইনি বা বেআইনি
বেআইনিগুলো তৃণমূলের কল্যাণে হয়েছে। যে যন্ত্রণা, নাগরিক যন্ত্রণা দিয়েছেন, ড্রেন, পার্ক, ভ্যাট, ময়লা, রোগ জীবাণু, অসুস্থতা, ডেঙ্গি, ম্যালেরিয়া, বন্ধ হেলথ সেন্টার, যানজট, দীর্ঘদিন পুরসভা জলাজমি বন্ধ করে রেখে দেওয়া। ভাবুন না কত বড় সাবোতেজ, কত বড় অপরাধ। ইলেকশন হয়ে গেলে তৃণমূলের কাউন্সিলরের টিকিট পাবে, সেই নিয়ে খুনোখুনি হবে, তাই নাগরিক পরিষেবা বন্ধ করার মতো হাওড়া পুরসভাটাকে বন্ধ করে দেওয়া হলো। মানুষ মরুক, তাদের তৃণমূলের কি? তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলররা লুট করে গেছেন, লুটে বড়লোক হয়েছেন, তার ফল তারা আজকে পাচ্ছেন। তো তাই এক্সপেকটেশন নেই। কাজ করার যতটুকু কাজ শিখেছি, যতটুকু অ্যাডমিনিস্ট্রেশন জেনেছি শিখেছি, বাকি অন্যান্যদের কাছ থেকে যতটুকু জেনেছি শিখেছি, সেটাকে দিয়ে যেন একটা বিকশিত শিবপুর হতে পারে। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতির জন্য ভারতীয় জনতা পার্টি বহু আগে থেকেই বারবার যে ভাবনা করে এসছে, সবার পেটে ভাত আর হাতে কাজ যাতে যায়, যাতে পরিযায়ী শব্দটা কেটে দেওয়া যায়, সেই যে চেষ্টা রয়েছে সবকটা ক্ষেত্রে, শুধু শিল্প নয়, যোগ্যদের হাতে যেন ন্যায্য অধিকারগুলো যায়, সেই চেষ্টায় সজাগ থাকা। তারপর দল যদি কোনো দায়িত্ব দেন, কি দেবেন জানি না, সেই কাজ করব। যেহেতু আপনি, আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনি শিল্পী, আপনি থিয়েটারের মানুষ, আপনি সিনেমার মানুষ এবং সেই গানেরও মানুষ, এবং এই সমস্ত সামগ্রিক ভাবে গানটা লিখতে পারি ভালো, হ্যাঁ, গাইতে পারি না অতটা আগের মতো আর, কিন্তু না, আপনি গান গাইতেও পারেন এবং সেটা আমরা শুনেওছি। তো যেহেতু আপনি এই এতগুলো ক্ষেত্রে আপনার বিজন, ছবি আঁকার কথাটা আমি জানতাম না ব্যক্তিগতভাবে, আপনি এখন বললেন। তো এই জায়গাগুলোতে যেহেতু আপনি বিচরণ করেছেন, আমরা বিভিন্ন সময় অভিযোগ শুনেছি যে এই সঙ্গীত মেলা, নাট্য মেলা বা এরকম জায়গা থেকে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মানুষ তারা হয়তো সুবিধা পাচ্ছেন, তারা হয়তো বিশেষ ধরনের ইয়ে পাচ্ছেন। এখানে কি কোথাও যদি কেউ ধরা যাক কোনো একজন বিখ্যাত বামপন্থী নাট্যকারের লেখা নাটক করেন, উৎপল দত্তের মতো বামপন্থী লেখকের লেখা নাটক করেন, বা অন্য কোনো বামপন্থী লেখকের লেখা নাটক করেন, কারো তো কোনো রকম আপত্তির জায়গা নেই, করুন না, কিন্তু সেটা হচ্ছে যে পরিষ্কার হিন্দু বা সনাতন ধর্মকে ছোট করে, বা অন্য যে কোনো ধর্মকে ছোট করে, শুধু সনাতন নয়, সনাতনকে তো পরিকল্পিতভাবে আক্রমণ করেছে বামপন্থীরা, ভুল বুঝতে পেরেছে, আশা করা যায় যে তারা আর করবেন না। মানুষের বিরুদ্ধে আর গিয়ে দাঁড়াবার সাহস তারা করবেন না, সত্যের বিরুদ্ধে আত্মারা দাঁড়াবেন না। প্রত্যেকেরই পরিমার্জিত হওয়ার সুযোগ রয়েছে, মানুষ তা করে দিয়েছে। কোথাও থিয়েটার, এবং তার সঙ্গে সঙ্গে দেশ বিরোধিতা, টুকরে টুকরে কাশ্মীর মাঙ্গে আজাদি, এই সমস্ত মানে মিথ্যাচারগুলো বন্ধ করলে তবেই তো আমি পরিষ্কার আমার দেশটাকে, আমার মাটিটাকে, আমার সংস্কারকে, আমার সংস্কৃতিকে, বৃহত্তর জনমানুষের যে আবেগ, সেটাকে তো আমি সম্মান করব। যদি না করা হয়, থিয়েটারটা যেন সিপিএম এর পার্টি অফিসের প্রোপাগান্ডা না করে দেওয়া হয়, তাহলেই তো হলো। কত সাবজেক্ট আছে, কত যন্ত্রণা আছে, তাই না? কনস্ট্যান্ট কেন্দ্র সরকারের চলো পরিকল্পিত একটা অপমান করি, তার জন্য তো এই সেই বদমাইশি করার জন্য তো এগুলো করে দেওয়া হয়নি। তারা গ্র্যান্ট নিয়েছিলেন, ফান্ড নিয়েছিলেন, মানে যার কাছ থেকে খাবার নিয়ে এলেন, পরিষ্কার তার বুকের উপর এসে দাঁড়িয়ে একটা তুলে শিল্পের স্বাধীনতা। তারা কি কি করেছেন তারা একবার তাকিয়ে দেখেছেন? তো যাই হোক না, চাই সবাই কাজ করুক, সবাই শিল্প মাধ্যমের সঙ্গে কাজ করুক, কিন্তু নিজের দেশকে ভালোবেসে, নিজের সনাতন সংস্কৃতি যেটা এই মাটির ছিল, যা বসুধৈব কুটুম্বকমের কথা বলে, সেটাকে সম্মানের জায়গায় রেখে বাকি অন্যান্য ধর্মগুলোর মতোই, এইটাই তো চাই। যোগ্য কাজ করবে, যে দালাল সে যোগ্য। এই যে সিলেবাস তৈরি করেছিল তৃণমূল, এই যে ব্যান কালচার, তাদেরই তো মানুষ ব্যান করে দিয়েছে। তাই চেষ্টা করবো যে যারা মানুষের থেকে শিক্ষা পেয়েছেন, নিজেদের ফলাফলের দিকে তাকিয়ে, তারা মানুষের সঙ্গে আজ যেন পাকামিটা না করতে যান। এটাই তো আনন্দের কথা, একসঙ্গে সবাই মিলে কাজ করবো। শেষ প্রশ্ন রুদ্রনীল ঘোষকে, অনেকটা সময় পেরিয়ে এলো, কখনো কি মনে হয়েছে যে এখন তো আবার নতুন করে একটা নতুন কাজের ভার, নতুন দিনের কর্মসূচি তৈরি হবে, রুদ্রনীল যখন অবসর হয়, যখন বাড়ি ফেরেন, যখন রাত্রে নিজের সঙ্গে একা সময় কাটান, বা যে কোনো সময় যখন একা সময় কাটান, ওই বুলবুলিটা, ওই কাঠবেড়ালিটার মতো বন্ধুগুলোর সঙ্গে, বা কিভাবে ঠিক এই সময়টা কাটে রুদ্রনীলে? কবিতা লিখে, ছবি এঁকে। কালকে একটা ছবি এঁকেছি, দেখতে পারো। আচ্ছা,
আচ্ছা, তো এইভাবেই ছবি এঁকে, কবিতা লিখে এবং আরো 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 অনেক অভিনয় উপহার দিয়ে আমরা গল্প লিখি, যেটা হয় এটা কি মানে আমার লেখা গল্প চিত্রনাট্য মিলিয়ে প্রায় 6 থেকে 7টার উপরে তো সিনেমা হয়েই গেছে। হুম টেলিভিশন সিরিয়ালস, টেলিফিল্ম, সেগুলো তো লেখাই আছে, লেখা তৈরি করি, এই আর কি। এটা সৃজিতের সঙ্গে কালকেই কথা, যদি ভিঞ্চিদা আমারই মূল গল্প। হ্যাঁ, ওটা ওটার চমৎকার চরিত্র। তো ভিঞ্চিদা লিখেছিলাম 2016। ওটার মধ্যে কি কোথাও গিয়ে আপনার ওই মানে ব্যক্তিগত জীবনের কিছু অনুষঙ্গ কি কোথাও? না 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 না, আমাদের অত্যন্ত গুণী মেকআপ আর্টিস্ট সোমনাথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমনাথ কুন্ডু। না, মেকআপ আর্টিস্টদের অপমান। সোমনাথের চোখের জল আমি দেখেছিলাম কোন একটা সিনেমা, আমি নাম বলছি না, তার উপরে ভরসা না করে বম্বের শিল্পীর ওপরে ভরসা করা হয়েছে। খালি আমার মনে হয়েছিল এই সোমনাথকে যদি অন্যরকম ভাবে তার এই গুণটাকে যদি কেউ ব্যবহার করেন তাহলে কি ঘটে যেতে পারে অনর্থ। সেইখান থেকে লেখা, এবং আমার লেখা এই গল্প ভারতবর্ষে প্রায় 6-7টি ভাষায় সিনেমা হয়েছে এবং হচ্ছে। সুতরাং এই কাজগুলো চলতে থাকবে সঙ্গে সঙ্গে। এগুলো পাশাপাশি আমার কখনো পর্যন্ত, আমি বললাম যে ছোটবেলা থেকে আমি দেখেছি বাবা মা সমাজ সেবা করছেন, ছাত্র রাজনীতি করছেন, আবার গান গাইছেন, ছবি আঁকছেন। তাই এগুলোকে নিয়ে অনেকের অনেক আলাদা আলাদা মনে হতে পারে, একসঙ্গে কি করে দু একটা করে, যেগুলো আমাদের সহজাত। আমার বাড়ি থেকেই আমি এটাকে নিয়ে পেয়ে বড় হয়েছি, তাই আমার কাছে ওভারলোডেড নয়। অনেকে যেমন একটা সন্তান থাকলেই চিন্তা করেন কি করে মানুষ করব, আবার অনেকেই 3টে সন্তানকে তো অনায়াসে মানুষ করেছেন। তাই সবার সবসময় ব্যালেন্স করবার সময় মন্ত্রিত্ব এবং রাজনীতির ভার এবং চাপে অভিনেতা রুদ্রনীলকে যদি দর্শক হারায় তাহলে দর্শকের ক্ষতি। তো আমরা চাইবো সে সমানভাবেই অভিনেতা রুদ্রনীল সমানভাবে দর্শকের সামনে থাকুক, মানে সেইটা আমাদের থিয়েটারের ছাত্র হিসেবে অনেক বেশি চাওয়া এবং চাহিদা। আমি একটাই কথা নিশ্চয়ই বলবো, যে যারা আমার চোখের জল দেখেছেন, যারা লড়াই দেখেছেন, যন্ত্রণা দেখেছেন, যারা উপহাস করেননি, আমার তাদের মনে আছে। যারা আমাকে এই দুঃসময় তৃণমূল শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করেও যারা কাজ দিয়েছিলেন, আমার শিল্পী সত্তাকে মারা যেতে দেননি, তাদের ধন্যবাদ এবং প্রণাম জানাবো। মনে আছে, সব মনে আছে। বেশ, অসংখ্য ধন্যবাদ রুদ্রনীল ঘোষকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো এক বচন বহু বচনের নতুন একটা এপিসোড নিয়ে। নমস্কার।